একটা পুরুষ, সে পুরুষত্ব নাই, তো সে কি হবে? সে তার তো বেঁচে থেকে কোনো লাভ নেই, সে তো হচ্ছে জীবন্ত লাশ। একটা মেয়ে মা হইতে পারছে না, তার নারীত্ব চলে গেছে, হ্যাঁ, তার ইনফার্টিলিটি, তার বুকে লোম গজাইছে, এখন মেয়েদের বুকে লোম গজাইছে, এই ব্যাপারটা কেমন? তার দাড়ি ভর্তি মুখ, মুখ ভর্তি দাড়ি, তার মোষ, এগুলা এগুলা তা এখানে তার কেমন লাগবে? ভালো লাগবে? বডি শেমিং হবে না? আপনার রিপোর্টের আলোকে আমরা বুঝাই যে কোনটা খাবেন খাবেন। এর ভিতরে আপনার টোটাল লাইফস্টাইল প্ল্যানার, আমলনামা। এখন যদি এটা 3 মাস কেউ ভালো করে মানে, তাহলে তার অটো ডিসিপ্লিন, অটো ক্রিয়েশন, নিজেকে তৈরি করা, আপনার আর সচেতন না, অচেতনভাবে আপনি ক্রিয়েটেড হয়ে যাবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন, এবং আপনারা যদি সঠিকভাবে সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রতিফলিত করেন, তাহলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি, এটা আমরা বিশ্বাস করি। তো আমাদেরকে সত্য জ্ঞানের কাছে যেতে হবে, সুস্থতার জন্যে সত্য জ্ঞানের কাছে আমাদেরকে যেতে হবে। এই সত্য জ্ঞানটা উপর থেকে আসে, সত্য জ্ঞানটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। তিনি না দিলে আমরা জানতে পারতাম না, তিনি না জানালে আমরা জানতে পারতাম না। তো আজকে আমরা এখানে আলোচনা করব মূলত সুস্থ থাকার বিষয়ে। তবে সুস্থ থাকার জন্যে খাবার যেমন গুরুত্বপূর্ণ, এবং 80% দায়ী হচ্ছে খাবার, আর ডিসিপ্লিন, খাবারের ডিসিপ্লিন, ঘুমের ডিসিপ্লিন, কায়িক শ্রম আর বিশ্রাম, মনের শান্তি, এ কটা হচ্ছে সহজ বিষয়। এই কটা বিষয় ব্যালেন্স করার জন্যে নানান কারণে আপনার মনের উপরে প্রভাব পড়তে পারে। পারিপার্শ্বিকতা, ফ্যামিলি প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, তারপর আশেপাশের লোকজন কেমন আপনাকে দেখছে, তাদের দৃষ্টিভঙ্গি, কোন পরিবেশে আপনি কাজ করেন, ইত্যাদি অনেক বিষয় সামাজিক এবং রাষ্ট্রীয়। যেমন রাষ্ট্র যখন আনসার্টিনিটির ভিতরে থাকে, পৃথিবী যখন যুদ্ধে জড়া যায়, এখন বোমা পড়বে, এখন মানুষ মারা যাচ্ছে, এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প হলো, হঠাৎ বন্যা হলো, ভাসায় নিয়ে গেল, এরকম নানান রকম জিনিস আমাদেরকে প্রভাবিত করে, এবং সবগুলোর প্রভাব আপনার শরীরের উপরে আসে। সেটা স্পিরিচুয়াল হোক, সেটা মেন্টাল হোক, আর ফিজিক্যাল তো বটেই। তাহলে চিন্তা আপনাকে গড়ে অথবা চিন্তা আপনাকে ধ্বংস করে। চিন্তা দিয়ে মানুষ নিজেকে ধ্বংস করে। সাধারণত চিন্তাকে মানুষ সঠিকভাবে ব্যবহার করতে জানে না। তো বেশিরভাগ লোক তারা তার চিন্তাকে ব্যবহার করে নিজেকে ধ্বংস করার জন্য। যেমন টেনশনে ঘুমায় না, রাত জাগে, দুশ্চিন্তা, হতাশা, অতীতের ভিতরে থাকা, অতীতের বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো বারবার স্মরণ করা, যেগুলো খারাপ, ফিউচার সম্পর্কে খারাপ খারাপ ভাবনা ভাবা, আমার ফিউচার ভালো না ইত্যাদি। তো বেশিরভাগ লোক হচ্ছে আপনার চিন্তাকে আপনার নিজেকে ধ্বংস করার জন্যে সে ব্যবহার করে। তারা হচ্ছে ভিকটিম। তো ধরেন 1000-এ ভিকটিম কয়জন? 999 জন, বা বেশিরভাগ লোক আপনাদের পরিচিত যারা আছে সবাই হচ্ছে ভিকটিম। তো ক্রিয়েটর নাই, নিজেকে নিজে গড়তে পারে এমন লোকের সংখ্যা নেই বললেই চলে, একদমই নাই। যে চিন্তা দিয়ে নিজেকে সে গঠন করেছে, সে একটা খারাপ পরিস্থিতির ভিতরে ছিল, জীবনের একটা বাজে অবস্থায় সে চলে গিয়েছিল, সেখান থেকে তার চিন্তা শক্তিকে ব্যবহার করে সে নিজের লাইফকে রিক্রিয়েট করে সে এখন ভিন্ন আর একটা লাইফ লিড করে, এবং সে এখন অনেক ভালো আছে। এবার আমরা আসেন টাইপ 1 নিয়ে একটু কথা বলি। টাইপ 1 হচ্ছে এমন ডায়াবেটিস যাদের ইনসুলিন তৈরি হয় না, তারা দেখতে ওনার মতো শুকনা, রুগ্ন, কঙ্কাল, বুঝতে পারছেন? এই যে যেরকম ওনার চেহারা। আর টাইপ 2 হচ্ছে মোটা সোটা, গাবদা গোবদা, রসালো শরীর, এবং দিন দিন শুধু ওজন বাড়তেছে বলে যারা কমপ্লেন করে। সাধারণত মাঝামাঝি এক ধরনের টাইপ 2 আছে যারা অতটা মোটা না, বাট ভিতরে অনেক ইনসুলিন রেজিস্ট্যান্স আছে শরীরের ভিতরে। মানে দেখা গেল শুকনা লোক কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে, শুকনা লোক কিন্তু ব্রেন স্ট্রোক করছে, শুকনা লোক কিন্তু প্রেশার বেশি, ওরা হলো আরেক ধরনের। টাইপ 1 রোগীর চিকিৎসা হলো ইনসুলিন দিয়ে চিকিৎসা করাতে হবে। তাহলে ওনার কাজ হচ্ছে
নর্মাল একজন ভালো এন্ডোক্রাইনোলজিস্ট দেখে তাদের আন্ডারে থেকে চিকিৎসা করাবে ইনসুলিন দিয়ে। ক্লিয়ার? তো এই ব্যাপারটা আমরা আগে থেকেই ক্লিয়ার করছি যে আপনার রিপোর্টটা আছে, দেন রিপোর্টটা আমাকে দেখান। তো আপনি এই টাইপ 1 বুঝবেন কিভাবে? আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি বলেছি যে টাইপ 1 যে আমরা করি, ওই যে ইনসুলিন দিতে হয়, এই কথা বলেছি। যাদের অভাব নাকি জানেন, কে কে জানেন দেখি হাত তোলেন। ওকে, তাহলে আপনারা এই 3-4 জন মানুষ ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন, তাহলে আবার নতুন করে শিখাইতে হবে। বলেন টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস বুঝবো কি করে? হ্যাঁ, কিভাবে বুঝবো, ঠিক আছে? তো টাইপ 1 হচ্ছে ইনসুলিন তৈরি হয় না, আর টাইপ 2 হচ্ছে ইনসুলিন ঠিকই তৈরি হয়, কিন্তু কোষে এত চর্বি জমেছে যে চিনি ভিতরে ঢুকতে পারে না। এই তো, এটা তো জানেন তাহলে দেখি। তো তাহলে বলেন না কেন? হ্যাঁ, তাহলে টাইপ 2 মানে হলো ইনসুলিন ঠিক আছে কিন্তু অথবা বেশি আছে, কিন্তু ইনসুলিন ইজ নট ওয়ার্কিং বিকজ সেলুলার ওভারলোড, কোষে চর্বি জমা, রক্তের চিনি কোষে ঢুকতে পারতেছে না। কারণ আমি বলেন বেশি খাইছি, সবাই বলেন বেশি খাইছি, বারবার খাইছি, কায়িক শ্রম করি নাই, ব্যায়াম করি নাই, কাম করি নাই, কামের মধ্যে টেনশন করছি, খাইছি আর শুইছি, তবে দেরিতে শুইছি। বলে নিজের প্রতি কোনো যত্ন নেই নাই, নিজের দিকে তাকাই নাই। হ্যাঁ, সব কিছু করছি, খালি নিজের শরীরের জন্য কিছু করি নাই। বুঝছেন? টাকা কামাইছি, মানুষেরে, আমার ফ্যামিলি চলছে, সবাই আমার টাকায় মজা লুটছে, কিন্তু আমি খাইছি নষ্ট খাবার, খাই আমি রুগী হয়েছি। ভালো একটা খাবার কিনি নাই নিজের জন্যে, একটু ব্যায়াম করি নাই, আধা ঘন্টা সময় বাইর করি নাই নিজের জন্যে, একটু আর্লি ঘুমাই নাই, আর্লি ঘুমাবো, ঘুমাই সময় পাই নাই, কাম করছি, মানুষের জন্য কাম করছি। বুঝতে পারছেন? এইভাবে আমরা কোষে ওভারলোড করছি এবং কোষে টক্সিসিটি হয়েছে, কোষে প্রদাহ হয়েছে। এখন এটা হলো টাইপ 2 ডায়াবেটিস। এই আর ও কি বললো, ছোটোবেলা থেকেই ওর সমস্যা, গ্রামে থাকে, তার তো এই সমস্যার কথা না। তার মানে ওর ইনসুলিন তৈরি হয় না। ও যদি 2 বছর আগে আসতো, 2 বছর আগে আমরা ওরে বলে দিতে পারতাম, বাট ও টানাই বানাই করছে, আরও দেরি করছে, এখন তৈরি হয় না। এই টেস্টের নাম হলো সি পেপটাইড। বলেন কি? এই সি, বলেন সি পেপটাইড, সি পেপটাইড। এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে ইনসুলিন তৈরি হয় কিনা। তো ইনসুলিন তৈরি হলে সি পেপটাইড থাকে 1.1 to 4.4, আর ওনার সি পেপটাইড হচ্ছে 0.37। তার মানে ওনার ইনসুলিন তৈরি হচ্ছে না। তা খালি পেটে আজকে আপনারা এসেছেন, কারো ইনসুলিন 22, কারো 32 এরকম পাওয়া যাবে, যদিও ইনসুলিনের নর্মাল মাত্রা হলো কত বলো? ইনসুলিন কত থাকলে ভালো? 4-5। তাইলে ওনার ইনসুলিন আসে হলো 1.8, 1.8। তার মানে ওনার ইনসুলিনের অভাব। তাহলে আপনি নিষ্পাপ, আপনার কোনো দোষ নেই। এইটা আসলে ইনসুলিনের সমস্যা, বুঝছেন? যারা এই টাইপ 2 ডায়াবেটিস তারা হলো পাপী, তারা খাইছে, জমাইছে, টেনশন করছে, রাত জাগছে, তারা এটা বানাইছে। আর টাইপ 1 হলো নিষ্পাপ, ওর হয়তো কোনো কারণে ইনসুলিন তৈরি হচ্ছে না, প্যানক্রিয়াজের হয়তো কোনো প্রবলেম আছে, হয়তো অটোইমিউন ডিজিজ থাকতে পারে বা অন্য কোনো কিছু। ব্যাপারটা বোঝা গেল ভাইয়া? বুঝছেন? হ্যাঁ, বংশীয় সমস্যা হতে পারে। দেন তা আপনি হলেন একদম নিষ্পাপ ব্যক্তি, সো আপনার প্রতি আমাদের কোনো আক্ষেপ নেই। বসেন সসম্মানে, এবং আপনি একজন ভালো এন্ডোক্রাইনোলজিস্টকে দেখান, আপনাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে। তাহলে ওনার আর এখানে এত দূরে আসা লাগবে না। তবে হ্যাঁ, একটা কথা, যদি আপনি আমাদের নিয়ম কিছু কিছু ফলো করেন, যেমন ভাত রুটি ফল দুধ বাদ দেন, তাহলে ইনসুলিনের পরিমাণটা কম লাগবে। আর যদি চিনি জাতীয় খাবার খান, ভাত খান, রুটি খান, ফল খান, দুধ খান, গরু খান, তখন ইনসুলিনের পরিমাণটা বেশি লাগে। ঠিক আছে? আর যদি আপনার থাকে, যে কনফিডেন্স থাকে যে একদিন আপনার প্যানক্রিয়াস ভালো হবে, সিপেপটাইড আবার ভালো হবে, ইনসুলিন আবার তৈরি হবে, সেটা আপনার যদি ওই লেভেলে জ্ঞান অর্জন করতে পারেন, শিখতে পারেন, লেগে থাকতে পারেন, তাহলে সেটাও সম্ভব। নাকি বোঝা গেল? হ্যাঁ, ওই জানার তো জন্য তো এখানে আপনারা বৈশা বৈশা শিখাইতে পারুম না আমি। এটার জন্য 3500 ভিডিও আছে, ওইখান থেকে জানতে হবে। নাকি? এখন ওনাকে কেন আমরা রাখলাম না জানেন? কারণ ওনাকে দেখে আমরা বুঝছি ওনার যে অবস্থা, তাতে করে উনি একজন নিবিড় তত্ত্বাবধানে একজনের ডাক্তারের সাথে থাকলেই ভালো। ঠিক আছে? কারণ আমি এরকম ঠিক আরেকটা রুগী আমরা পেয়েছিলাম, ওনার নাম হলো জন নক। চিনেন? হ্যাঁ, জন নক হচ্ছে কানাডা, ফ্রম কানাডা।
তিনি হয়তো এখন লাইভটা দেখছেন বা প্রায় লাইভে উনি কমেন্ট করেন। তো ওনাকে আমরা এরকম বলছি আপনার ইনসুলিন লাগবে, ইউ মাস্ট টেক, বাট বলছে নো আই উইল নট। এবং 1 বছর পরে ইনি আবার আসছেন, এখন তার ইনসুলিন তৈরি হয়, সিপেপটাইড ভালো, কি করছে আমি যা বলছি সব মানছে। এবং ওনার যেহেতু সেই নলেজ আছে, উনি জানেন হাউ টু ক্রিয়েট, কীভাবে ক্রিয়েট করতে। আমি কিন্তু আজকে শেখাবো হাউ টু ক্রিয়েট, নাকি বুঝতে পারছেন? এখন আমরা বলছি ইনসুলিন লাগবে, আমার ডাক্তার বলে দিয়েছে ইনসুলিন লাগবে, কিন্তু কি উনি নেন নাই। এবং ওনার কনফিডেন্ট ছিল যে উনি এটা পারবেন, বুঝলেন? এবং উনি পারছেন। ইফ ইউ বিলিভ সামথিং অ্যান্ড ইউ নো দ্য ওয়েজ, দেন সাকসেস এটা শুধু সময়ের ব্যাপার। আপনি যদি জানেন কিভাবে করতে হয় এবং আপনি যদি জানেন যে আপনি পারবেন, আপনি অবশ্যই সেটা পারবেন, এবং ওয়েটা ঠিক থাকতে হবে। এমনকি আপনি নিজের দেখা গেল একটা শরীরের কোনো অর্গান আপনার অপারেশন করা হয়েছে, আবার সেটাকে রিক্রিয়েট করা যায়, তৈরি করা যায়, একটা টিস্যু সেটা আবার নতুন করে তৈরি করা সম্ভব। কারণ আমাদের যখন কিছুই ছিল না, আমরা যেহেতু হইতে পারছি, তা আমাদের একটা জিনিস ছিল, আবারও বানানো সম্ভব। আল্লাহ বলেছেন যে তোমরা কেন অবাক হচ্ছ যে তোমাদেরকে আমি আবার সৃষ্টি করব, কারণ তোমাদের মৃত্যু হয়ে যাবে, আবার আমি পুনরায় তোমাদেরকে জীবিত করব। এটা নিয়ে তোমরা অবাক হচ্ছে কেন? তোমরা যখন কিছুই ছিল না, তখন যেহেতু আমি তোমাদের বানাইতে পারছি, তো তোমাকে আবার বানানো কি আমার জন্য বেশি কঠিন হবে? না। তাইলে আপনি চাইলে কল্পনার মাধ্যমে সেই জিনিস ইউ ক্যান ক্রিয়েট। তো লাগবে কি? লাগবে হচ্ছে আপনার সেই চিন্তা ভাবনা, জ্ঞান, নলেজ, সেই ধ্যান, মনোযোগ, এবং সেই চেষ্টা যে কোন কোন খাবার আমার খেতে হবে, কি কি করতে হবে, কয়টা শ্বাসের ব্যায়াম করতে হবে, রোদ্রে যেতে হবে। মানে বডিকে যদি তৈরি করার, আমার যেমন ভিতরে আছে যে স্টিম সেল, স্টিম সেল থেকে যে কোনো সেল হতে পারে, যে কোনো হাড় হতে পারে, মাংস হতে পারে, প্যানক্রিয়াসের সেল হতে পারে, লিভারের সেল হতে পারে, এনিথিং। লিভার রিজেনারেট করে না? লিভার কেটে অল্প একটু থাকলে আবার নতুন করে তৈরি হয়, বুঝতে পারছেন? এরকম বডি সব কিছুই রিজেনারেট করতে পারে যদি আপনি করাইতে পারেন। আপনি যখন দেখতেছেন সব ডায়াবেটিস রোগী ওষুধ খায়, আপনিও খান, আর এরা ভালো হয় না, আপনিও ভালো হবে না, তখন আপনার ভিন্ন বিলিফ সিস্টেম তৈরি হয় এবং আপনিও বিশ্বাস করেন যে সারা জীবন আপনারও ওষুধ খেতে হবে। কি বোঝা গেল? এবং ডাক্তাররা আপনাদেরকে বারবার বুঝায় যে ওষুধ ছাড়া যাবে না, ওষুধ নিয়মিত খেতে হবে, ডায়াবেটিস কখনো ভালো হয় না, প্রেশার কখনো ভালো হয় না। এটা হচ্ছে দে আর ক্রিয়েটিং ইউর বিলিফ সিস্টেম, যে আপনি যেন সারা জীবন রুগী থাকেন এবং ডাক্তারদের মুখাপেক্ষী থাকেন। কারণ তারা আপনাকে নলেজ শেখায় না, আমি যেমন নলেজ শেখাই, তারা নলেজ শেখায় না। কিভাবে ডায়াবেটিস হলো শেখায় না, টাইপ 1 টাইপ 2 এর পার্থক্য শেখায় না, কিভাবে আমার টাইপ 2 না 1 বুঝবো সেই টেস্টগুলো, যেমন সিপেপটাইড। বেশিরভাগেরই ডায়াবেটিস, কার কার আছে একটু হাত তোলেন যাদের ডায়াবেটিস আছে। তো যারা আপনাদের ডায়াবেটিস আছে তারা কি আপনারা জানেন আপনার হুমায়ের টেস্ট করাইছেন কখনো? জানেন? জানেন না। আপনি সিপেপটাইড জানেন? জানেন না। আপনার ইনসুলিন লেভেল জানেন? জানেন না। কি জানেন? চিনি জানেন, HbA1c জানেন, আর কিছু জানেন না। এবং কেন ডায়াবেটিস হয়েছে, কীভাবে হয়েছে তাও জানেন না, কীভাবে ভালো হবেন তাও জানেন না। এই জন্য আপনারা রুগী। তো তাদের কাজ রুগী পোষা এবং আপনাদেরকে এনশিওর করা। তো আপনাদেরকে রুগী বানাতে ডাক্তারদেরও ভূমিকা আছে, তবে সবার আগে ভূমিকা আপনাদের নিজেদের। যে আমি ব্যায়াম করি না, আমি রুগী হব, আমি জানি, তবুও আমি সেটা করি না। আমি বেশি খাই, জানি যেটা ভালো না, তবুও খাই। আমি জানি নষ্ট খাবার এগুলো, তবুও খাই। জাঙ্ক ফুড খাই, দাওয়াত খাই, অমুক খাই, তমুক খাই। আমি জানি যে রাত জাগা ভালো না, রাত জাগি। আমি জানি যে মনে করেন নিয়ম শৃঙ্খলা ভালো, কিন্তু আমি নিয়ম শৃঙ্খলা মানি না। আমি জানি যে টেনশন করলে কোনো লাভ নাই, কারণ অতীত চলে গেছে আর ফেরত আসবে না। এই নিয়ে ভাইবা আমি বর্তমানকে নষ্ট করে কোনো লাভ নাই। আর ফিউচার আমি আসলে বাইসেই থাকবো কিনা অতদিন সেটাই জানি না। আর ফিউচার ভাইবা আজকে রাতের ঘুম আমি নষ্ট করতেছি। সো এটা অ্যাবসার্ড জিনিস, কারণ এটা তো আসলে কল্পনা আর কিছুই না। কারণ বাস্তবে এটা ঘটেই নাই, আসলে ঘটবে কিনা তাও জানি না। তা আমি একটা মিথ্যা ভাবনাকে ভেবে আমি আজকে রাতের ঘুম নষ্ট করি। এটা হলো ফিউচার নিয়ে চিন্তা, যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। আর যারা অতীত নিয়ে ভাবে তারা হচ্ছে অতীতে যেতেও পারবে না, আর অতীতের ভুল শুধরানোর এখন সুযোগ নাই, আর অতীতের ঘটনাগুলো এখন পরিবর্তন করাও সম্ভব না, অলরেডি ওটা ঘটে গেছে। তো টাইম মেশিনও নাই। সো অতীত ভাইবা নিজের বর্তমানকে নষ্ট করা, ফিউচার ভাইবে নিজের বর্তমানকে নষ্ট করা অত্যন্ত বোকামি, সবাই আমরা জানি। বাট আমরা এই কাজটা করি কারণ এটা আমার হ্যাবিটে চলে আসছে, এটা আমার প্র্যাকটিসে চলে আসছে, এটা আমার ক্যারেক্টারের ভিতরে ঢুকে গেছে। কি বুঝতে পারছেন আপনারা নাকি? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? গুড। তাহলে এখন পরিবর্তন করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে থিঙ্কিংসকে চেঞ্জ করতে হবে এবং ইমোশনালি কানেক্টেড হতে হবে
এবং আমি এইটা করে কি কি পাবো, কি কি পাওয়া সম্ভব, আমি ওষুধ মুক্ত হবো ইনশাল্লাহ, বলেন। তাহলে আপনি ভাববেন এখন আপনার কোনো ওষুধ লাগছে না। সো তখন আপনার কেমন লাগছে, ফিলিংসটা কেমন? এই ফিলিংসটা বাস্তবে আপনাকে বারবার 100 বার 1000 বার মনে মনে ভাবতে হবে। হ্যাঁ, আমি কেমন ফিল করবো, আমি যখন সুস্থ থাকবো তো আমার ফিলিংসটা কেমন হবে, আমি তখন কেমনভাবে চলাফেরা করবো, আমার চলাফেরা কেমন হবে, আমার হাঁটা চলা কেমন হবে, তা আমি তখন কিভাবে আমি ভালো হবো, যে তাহলে আমি এই নষ্ট খাবার খাবো না। তো নষ্ট খাবার সামনে দিলেও আপনি আটকে উঠবেন, না না এটা তো আমাকে রুগী বানাবে, না আমি এটা খেতে পারি না। সো দিস ইজ ইউর ডিসিশন, এইটা হলো আপনাকে পরিবর্তন করবে ফুড চয়েসের ক্ষেত্রে, যে না এটা ওনারা নিষেধ করছে, সো দিস ইজ নট ফর মি। আমি বরং আরেকটা ভালো খাবার যেটা আমার খেতেও মজা এবং আমার শরীরের জন্য উপকার, সো আমি এটা খাবো। ক্লিয়ার? তারপর আমি ভোরে উঠবো, আমি সকালে বিছানায় শুয়ে থাকবো না, আর আর্লি ঘুমাতে যাব। সো এইটা হলো আমি রেগুলার দেখবো যে আমি আর্লি ঘুমাতে গেছি, এসার পরে আমার ঘুম চলে আসতেছে, এসার পরে আমার বিছানায় না গেলে খারাপ লাগতেছে। জাস্ট আপনাকে এভাবেই চিন্তা করতে হবে এবং বাস্তবে দেখবেন আসলেই তাই, এসার পরেই দেখবেন আপনার ঘুম চলে আসতেছে এবং আপনি ঘুমায় যাবেন। এবং আপনি ঘুমানোর সময় মেডিটেট করবেন যে আমি তো ফজরের আজানের আগেই উঠে যাব, আমার তো মানে দেখবেন যে আমি যেমন ওই সময় উঠে যাই, আমি তাহাজ্জুদ পড়ব, দেখবেন যে আল্লাহ ডেকে দিয়েছে, আপনি ঠিকই উঠে গেছেন। এবং ওঠার পরে আপনি আগেই রাতে ভেবে রাখবেন যে এরপরে আপনার করণীয়গুলো কি। আপনার এখানে স্যান্ডেল থাকবে, আপনি ওয়াশরুমে যাবেন, তারপরে আপনি পায়জামা পাঞ্জাবি পরবেন, আপনি মসজিদে চলে যাবেন। এটা 100 বার ভাববেন ঘুমানোর আগে এবং আপনি ঠিকই দেখবেন সকালে উঠে আপনি মসজিদে চলে গেছেন। এবং মসজিদ থেকে বেরোয় কী করবেন সেটাও আপনি রেগুলার ভাববেন যে মসজিদ থেকে বেরোয় আমি চলে যাব ঘাসে হাঁটতে, আমি যাব রোদ পথে, আমি যাব গাছের গোড়ায়, যেখানে আপনার আশেপাশে একটু মুক্ত ভালো মাঠ টাট আছে বা যেখানে একটু ফাঁকা আছে, নাহলে কিছু নেই, রাস্তায় হাঁটবেন, সমস্যা নেই। হ্যাঁ, তো সূর্য তো দেখতে তো কোনো সমস্যা নেই, হ্যাঁ সূর্যের আলো দেখতে তো কোনো সমস্যা নেই। তো এরকম এগুলো ভাবতে হবে শয়ে বার এবং বাস্তবে সেটা করতে হবে এবং এগুলো নিয়ে ভাবতে হবে। তা আপনি যখন এগুলো রেগুলার ভাববেন করবেন, তখনই আপনি আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হবে, তখনই আপনি নিজেকে ক্রিয়েট করা শুরু করছেন। আপনার রিপোর্টের আলোকে আমরা বুঝাই যে কোনটা খাবেন খাবেন না। এখন আপনাকে ক্রিয়েট করতে চাইলে আপনার নলেজ লাগবে, নলেজ পাইতে হলে আপনাকে 3500 ভিডিও আছে, সব দেখতে হবে আস্তে ধীরে। এবং এইটা হলো নলেজের চর্চা, চলবে এটা, আজকে শিখে গেলে হবে না, এটা চলবে, চলতেছে, শেখা চলতেছে, একটু শিখছি আজকে, কালকে আর একটু শিখবো, পরশু আর একটু শিখবো, এভাবে চলবে। উন্নতি একটু একটু করে হবে, আজকে একটু উন্নতি হয়েছে, কালকে একটু হবে, 1 মাস পরে একটু উন্নতি হবে, এভাবে আপনি একসময় আপনি সব ভালো হয়ে যাবে। তখনও আপনাকে ব্যায়াম করতে হবে, তখনও আপনাকে আর্লি ঘুমাইতে হবে, তখন যদি নিয়ম ছাড়েন তো আবার সব নষ্ট হবে, গোল্লায় যাবেন। তাহলে গোল অ্যাচিভ হওয়ার পরে মানুষ কোথায় যায় বলেন? গোল অ্যাচিভ হলে কি করে? গোল্লায় যায়। সবাই বলেন গোল অ্যাচিভ হলে গোল্লায় যায়। তো ধরেন ওই ছেলেটা ওজন কমছে, এখন গোল্লায় যাবে, যে আমার ওজন ছিল এত, কমে গেছে, এখন আমি গোল্লায় যাবো, এখন আমি কিছু আর মানবো না। তো লাইফ স্টাইল হলো মরার আগ পর্যন্ত মানার জন্য। তাহলে মরার আগ পর্যন্ত, যেদিন মারা যাবেন সেদিনও লাইফ স্টাইল মেনেই মরে যাবেন। যার ক্যান্সার হয়েছে সে যদি কোনো খাবার খায় তো তাকে বিশুদ্ধ খাবার খেতে হবে। সে যদি ঘুমায় তাকে আর্লি ঘুমাইতে হবে। সে যদি ব্যায়াম করে তাকে করতে হবে, সে শ্বাসের ব্যায়াম করতে হবে, কফি নামা করতে হবে। এগুলো স্যার ক্যান্সারের চিকিৎসার জন্য, এগুলো এমনিই তার করা দরকার। সে করে নাই বলে ক্যান্সার হয়েছে, এখন ক্যান্সার হয়েছে বলে করবে তা না, মানে আমার ক্যান্সার হয় না আমি করি। ওনার আলসার হয়েছে বলে উনি করবে না তা না, উনি করে নাই বলে ওনার আলসার হয়েছে, উনি করে নাই বলে ওনার গ্যাস্ট্রাইটিস হয়েছে, উনি করে নাই বলে আজকে ওনার ডায়াবেটিস হয়েছে, উনি এগুলো করে নাই বলে আজকে ওনার প্রেশার বাড়ছে, উনি এগুলো করে নাই বলে আজকে ওনার ফ্যাটি লিভার হয়েছে, উনি এগুলো করে নাই বলে আজকে ওনার পুরুষত্ব নাই। কারণ শক্তি নাই, পুরুষত্বকে আসমান থেকে পড়বে নাকি? হ্যাঁ, শক্তি চর্চা করে না, শক্তিশালী খাবার খায় না, তো মনে হয় যে বিশেষ জায়গায় শক্তি মনে আর এক বিশেষ থেকে নাজিল হবে। আরে ভাই, নিজে আগে শক্তি চর্চা করেন, পেশি শক্তি নাই পুরুষত্ব থাকবে না। পেশি শক্তি চর্চা করেন নাই, পেশি বাড়ানোর চেষ্টা করেন নাই, পেশি বাড়ার সেই সমৃদ্ধ খাবার খান নাই, হ্যাঁ সেভাবে ঘুমান নাই, বিশ্রাম নেন নাই, সারাদিন খালি টেনশন করছেন আর খালি টাকার পিছনে ছুটছেন, ব্যবসা বাণিজ্য হাবি যাবে, ওরে বাবা কি ব্যস্ত সবাই। হ্যাঁ, ঘুমাইতে পারেন, আমার ব্যবসা, আমার দোকান বন্ধ করে রাত 12টায় করেন, কদিন পরে আপনার জিনিস সব বন্ধ হয়ে যাবে, আপনার কাম কাজ বন্ধ হয়ে যাবে, বউ বাপের গাড়ি গেলে আর জীবন আইতো না। হ্যাঁ, তা আপনার সব বন্ধ হয়ে যাবে, পুরুষত্ব শেষ হয়ে যাবে। বুঝেন না কেন? টেস্টোস্টেরন তৈরি হয় 10টা থেকে 2টা ঘুমের ভিতরে, এর জন্য 8 ঘন্টা ঘুম দরকার, এর জন্য রোদ দরকার, এর জন্য ভালো কোলেস্ট্রল। আপনাকে ডাক্তারে শিখাইছে কি ডিমের কুসুম খাবেন না, কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়, কোলেস্ট্রল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়। তো আপনি যদি ডিমের কুসুম না খান, ঘি না খান, ভালো তেল না খান, তো আস্তে আস্তে আপনার ভিটামিন ডি লেভেল কমে যাবে, আপনার পুরুষত্ব কমে যাবে, আপনার টেস্টোস্টেরন কমে যাবে, আপনি নেতায়া পোতায়া যাবেন। গেলে পরে আপনারে কয়দিন ওষুধ দিয়ে কয়দিন করবো, এরপরে আর কোনো ওষুধে কাজ হইব না, তারপরে আপনি হতাশায় নিমজ্জিত হয়ে একটা পুরুষ, সে পুরুষত্ব নাই, তো সে কী হবে? তার তো বেঁচে থেকে কোনো লাভ নেই, সে তো হচ্ছে মানে জীবন্ত লাশ। তো তার কিভাবে এবার মোটিভেশন আসবে, তার কেমনে এত মন ভালো থাকবে, তার কেমনে হতাশা হবে না? হ্যাঁ, তার সব কিছুই তার ধ্বংস। সে তো আর নিজেকে আর সে মনে করে আমি একটা অথর্ব, তার কোনো কনফিডেন্স থাকবে না, কিছুই থাকবে না।
একেবারে সমাজে একটা মানে মানে এটা কারো বলতেও পারবে না, একটা দুঃখের কথা কারো বললে তো এটা কারো বলতেও পারবে না, এমনকি বন্ধু বান্ধবরা হয়তো বলতে পারবে না, যে শুনবে কসকি তুই এই অবস্থা, বুঝতে পারছেন? তো ঠিক একইভাবে একটা মেয়ে মা হইতে পারছে না, তার নারীত্ব চলে গেছে, হ্যাঁ, তার ইনফার্টিলিটি, তার বুকে লোম গজাইছে, এখন মেয়েদের বুকে লোম গজাইছে, এই ব্যাপারটা কেমন? তার দাড়ি ভর্তি মুখ ভর্তি দাড়ি, তার হ্যাঁ মোষ, এগুলা তা এখানে তার কেমন লাগবে? ভালো লাগবে? বডি শেমিং হবে না? সমাজে নানান কটু কথা শোনাবে, বলবে দেখো দাড়িওয়ালা উনি, বা দেখো যে ওর জামাইও শেভ করে, ও শেভ করে, নানান ধরনের কথা বলবে, এবং বাচ্চা হবে না, বন্ধা বলবে না, তারপর মোটা হয়ে গেছে বলবে এই দেখছো কোন ছেলের ভাত খায়, এটা মানে বডি শেমিং হেও। সোজা কথা হচ্ছে তার মানে সব কিছুই তার মানে মনে হবে অসহ্য, মনে হবে পৃথিবী থেকে আমি চলে গেলেই বাসে। কিন্তু চলে গেলে যে কোথায় যাবে, কেন যে সে এটা হয়েছে, ডিসিপ্লিন না মানলে যে আল্লাহর প্রিয় হওয়া যায় না, হ্যাঁ, এবং ডিসিপ্লিন যে মানা খুব গুরুত্বপূর্ণ, এবং ডিসিপ্লিন না মেনে সে যে রুগী হয়েছে, এখন ডিসিপ্লিন না মেনে যে সে আল্লাহর মানে অনুগ্রহ হারাইছে, আল্লাহর রহমত হারাইছে, সেটাও সে বোঝে না। যে আল্লাহ কি পছন্দ করেন, সবাই বলেন তো কি পছন্দ করেন, ডিসিপ্লিন নাকি করেন না? এর ভিতরে আপনার টোটাল লাইফস্টাইল প্ল্যানার, আমলনামা। এখন যদি এটা 3 মাস কেউ ভালো করে মানে, তাহলে তার অটো ডিসিপ্লিন, অটো ক্রিয়েশন, নিজেকে তৈরি করা, আপনার আর সচেতন না, অচেতনভাবে আপনি ক্রিয়েটেড হয়ে যাবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি আপনাকে এমন একটা সিস্টেমের মধ্যে ফেলাই দিব, যদি এটা সত্যিকারে কেউ পূরণ করে, সে কি খাইছে না খাইছে, কখন ঘুমাইছে, কতক্ষণ না খেয়েছিল, বরফ থেরাপি করছে কিনা, ওই যে উনি যে বলছে মানে, আপনার ডায়েরি আছে, ডায়েরিটা দেখায় আমাকে, ডায়েরিতে আমি দেখলে বুঝবো কি কি মানছেন। ইটস ওকে, আপনি 3 মাস পরে আপনার ডায়েরি সহ দেখা করলে আপনার আর মুখে বলতে হবে না আপনি কি মানেন, আপনার আমল নামায় বলে দিবে আপনি মানেনটাকে। এই জন্য ডায়েরিতে লিখে রাখবেন, মনে থাকে না বলেই তো, এই জন্য লিখে রাখবেন, নাকি লিখতেও মনে থাকবে না? তাহলে তো হয়েছে। হ্যাঁ, এই বুঝতে পারছেন কথা? হ্যাঁ, তাহলে এইখানে আপনার টোটাল আমল নামাটা আমরা পেয়ে যাবো। 8টা শ্বাসের ব্যায়াম করছেন নাকি 6টা করছেন নাকি 2টা করছেন নাকি একটাও করেন নাই, সারাদিনে আপনার টোটাল কর্মকাণ্ড এখানে লিপিবদ্ধ থাকবে। বরফ থেরাপি করছেন কিনা, কিভাবে করে, এখানে সব আছে। এইভাবে আপনাকে গালে তুলে দিছি আমরা, সাথে একজন ডাক্তার বিনামূল্যে, পুষ্টিবিদ বিনামূল্যে, তারপরে এগুলো সব শেখানোর জন্যে, মানে ব্যায়াম, শ্বাসের ব্যায়াম ফ্রি, আবার বাসায় গেলে হেলথ কোচ আপনাকে খোঁজখবর নেবে ফোন দিয়া, সেটাও বিনামূল্যে। তো এই যে আমাদের একটা মানে কল সেন্টার চালাইতে মানে মাসে আমার 90 লাখ টাকা খরচ হয় মাসে। তো এগুলো শুধু আপনাদের সেবা, তারা আপনারে ফোন করে, তারা আপনার খোঁজখবর নেয়, তারা সাথে কমিউনিকেশন করে, 115 জন। তো এই যে এই জিনিসগুলো তো আপনারা হয়তো অনেকে জানেন না। তা এগুলো আমরা ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি মানে এটার জন্য আমরা বার্ন করছি, যে আপনারা যেন অন্তত গাইডটা পান। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।